সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার ইরানে এক হামলায় নিহত হয়েছে। সেই হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রিয় দর্শক, এ বিষয়ে জানতে সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ভারতের শত শত ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এ হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সেখানে থাকা যেসব অভিবাসীদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আগামী 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য এ ক্ষমা কার্যকর করা হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এবারে থাকছে তীব্র ক্ষুধায় বিপর্যস্ত সুদানের অর্ধেকেরও বেশি মানুষ। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক দৈনিক ব্রিফিংকালে সুদানের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অর্থাৎ 2,60,00,000 মানুষ এখন তীব্র ক্ষুধার মুখোমুখি, যার মধ্যে 7,55,000 মানুষ প্রতিদিন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 15। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলার শিকার সুজাইয়াপাড়ার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার ইরানে এক হামলায় নিহত হয়েছেন। সেই হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, হানিয়া তেহরানের যে অতিথি ভবনে হামলায় নিহত হয়েছেন সেখানে প্রায় 2 মাস আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল। গত মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। ওই ভবনে থাকা মধ্যপ্রাচ্য ভিত্তিক 7 জন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তেহরানের গেস্ট হাউসে নিজের কক্ষে হানিয়া আছেন। এটা নিশ্চিত হবার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই 7 কর্মকর্তাদের মধ্যে 2 জন ইরানিয়ান ছাড়াও একজন আমেরিকানও রয়েছেন। ইরানের 2 কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালা ইসমাইল হানিয়ার পাশের কক্ষে অবস্থান করছিলেন। তাদের মতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হানিয়াকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়, কারণ বিস্ফোরণে তার কক্ষের খুব বেশি ক্ষতি হয়নি। তাই বোঝা যায় এটা খুবই পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস, যদিও এখন পর্যন্ত এই হামলার দায় নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের শত শত ব্যাংকে সাইবার হামলা। ভারতের শত শত ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এ হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া জানিয়েছে, হ্যাকাররা ভারতের 300টি ব্যাংকে হামলা চালিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা সিএস টেকনোলজি র্যানসমওয়্যার হামলার কবলে পড়েছে। ফলে যেসব ব্যাংক সংস্থাটির প্রযুক্তি ব্যবহার করত তাদের গ্রাহকরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে, এনপিসিআইভুক্ত খুচরা লেনদেন ব্যবস্থা থেকে সিএস টেকনোলজিকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতীয় ব্যাংকগুলোকে দেশটির শীর্ষ ব্যাংক এবং সাইবার কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হামলার সম্পর্কে সতর্ক করে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির ব্যাংকিং খাতে হামলা হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, সাইবার হামলার কারণে যেসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের দৈনিক মোট লেনদেনের মাত্র 0.5% হয়ে থাকে। ফলে অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যে এর তেমন প্রভাব পড়ে না। আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সেখানে থাকা যেসব অভিবাসীদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আগামী 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য
এ ক্ষমা কার্যকর করা হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অবস্থানকারী রেসিডেন্সি ভিসায় অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জরিমানা ব্যতীত বৈধতা লাভের সুযোগ পাবেন। এই আইন আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর করার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজে দেশে যেতে পারবেন। দেশটির পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহানুভূতি এবং সহনশীলতার উপর আমিরাত নির্মিত এটি তারই প্রতিচ্ছবি। কিভাবে প্রক্রিয়া কাজ করবে সেটি পরবর্তীতে জানানো হবে। আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের বেশিরভাগ শ্রমিক ভিসায় কাজ করছেন। 2020-21 সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছেন। এসব বাংলাদেশিদের মধ্যে অনেকেই ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েছেন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2018 সালে দেশটি সাধারণ ক্ষমা করলে সেখানে 50,000 বাংলাদেশি সুবিধা পেয়েছিল। তীব্র ক্ষুধায় বিপর্যস্ত সুদানের অর্ধেকেরও বেশি মানুষ, দাবি জাতিসংঘের। সুদানের অর্ধেকের বেশি মানুষ এখন তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক দৈনিক ব্রিফিংয়ে বলেন, সুদানের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী অর্থাৎ 2,60,00,000 মানুষ এখন তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 7,55,000 মানুষ প্রতিদিন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তিনি আরও বলেন, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের সর্বশেষ প্রতিবেদনে সুদানে আইপিসি জরিপের ইতিহাসে প্রথমবারের মতো বিপর্যয়কর ক্ষুধা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসন্ন মাসগুলোতে দেশটিতে 14টি এলাকাকে দুর্ভিক্ষের ঝুঁকিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডুজারিক। তিনি বলেন, সেখানকার পরিস্থিতি বুঝতে চাইলে দেখে নিন, গড়ে প্রতি দুজনের একজন সুদানি প্রতিদিনকার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে লড়াই করছেন। ডুজারিক বলেন, সুদান জুড়ে বিশেষত দুর্গম অঞ্চলে লাখো লাখো মানুষকে তাৎক্ষণিক সহায়তার উপায় বের করে কারো জীবন বাঁচাতে কাজ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। দুর্ভিক্ষ এড়াতে প্রয়োজনীয় মাত্রায় সহায়তা নিশ্চিতে তহবিলের পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তাও জানিয়েছেন তিনি। WFP সতর্ক করে দিয়েছে যে দুর্ভিক্ষ এড়াতে চাইলে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। গত 2023 সালের এপ্রিলে শুরু হওয়া বর্তমান যুদ্ধ বন্ধ না হলে সুদানে আরও বেশি মানুষকে ক্ষুধায় ভয়াবহ মাত্রার ঠেলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ এবং তার সহযোগী সংস্থাগুলো। সর্বশেষ জানাবো, গাজা স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 15। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 15 জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। হামলার শিকার সুজাইয়া পাড়ার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দালাল মুগরাবি স্কুলে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আল আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে নুসেরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে গত জুলাই মাসে ইসরায়েলি হামলায় 25 জন নিহত হয়েছিল। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 39,480 জনে পৌঁছেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 91,128 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 35 জন নিহত এবং আরও 55 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ তাদেরকে উদ্ধার করতে পারছেন না উদ্ধারকারীরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি, ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলে অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।